টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা পরবর্তীতে ফেসবুক বা ইউটিউবে দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের বেশ কয়েকটা দিক নিয়ে আমরা কথা বলতে চাই। তার বাইরেও একটি সুখবর দেব, সেটা আমরা পরবর্তীতে আসছি। সুপ্রিয় দর্শক, এর বাইরে আপনাদের ইমিগ্রেশন বা অন্য কোনো বিষয়ে, মানে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেটি আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় ব্যবসায়ী, আরও অনেক কিছুই আছে। জনাব বেলাল, তার আগে যদি একটু বলি, তার নামের আগে প্যারালিগাল বেলাল হোসেন বেলাল, সিইও বাংলা ট্রাভেল। জনাব বেলাল হোসেন, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, আপনাকে ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে এবং টিভিএনের সকল কর্মকর্তা বৃন্দকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং কি নিয়ে কথা বলবো আজকে আমি একটু উজ্জ্বল রেখেছি, আগেই বলিনি, এখন আমি বলে দিই। মূল আলোচনার যে বিষয়টি হবে সেটি হচ্ছে যে গ্রিন কার্ডধারীরা, আমরা অনেকেই এ দেশে থাকি, গ্রিন কার্ড নিয়ে থাকি বিভিন্ন প্রয়োজনে, সবার কথা বলছি না, বিভিন্ন প্রয়োজনে অনেকেই আমরা দীর্ঘ সময় যায় আমেরিকার বাইরে থাকি, সেটা হতে পারে আমাদের নিজের দেশ বা অন্য কোনো দেশ। তো সেক্ষেত্রে অনেকেই আমরা জানি যে এই যদি বিশেষ করে 1 বছরের বেশি যদি আমরা থাকি, সেক্ষেত্রে গ্রিন কার্ডটার অবস্থা কি হয়, বা সেই অবস্থায় 1 বছরের বেশি থাকার পরে এই আমেরিকায় আবার আমরা ফিরে আসতে পারি কিনা। যদি আসি তাহলে সেক্ষেত্রে যারা আমাদের পোর্ট অফ এন্ট্রি যেটাকে আমরা বলি, সেটা এয়ারপোর্ট হতে পারে বা অন্য যে দিক দিয়ে আমরা আসি না কেন, সেখানে ইমিগ্রেশন কর্মকর্তাদের দ্বারা কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারি বা আদৌ কোনো সমস্যা হয় কিনা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে যে প্রশ্নটি আপনার কাছে বলতে চাই, যে ইদানিং বিভিন্ন টানাপোড়েনের কারণে আমরা এই সুখবর, ভালো খবর, খুশির খবর, এই ধরনের শব্দগুলো যেন ভুলে গেছি, আমাদের জীবন থেকে যেন কোথায় মিলিয়ে যাচ্ছে। আজকেও যদি আপনি দেখেন, সারা পৃথিবীতে দেখেন, এই ভারত পাকিস্তানের যুদ্ধ, ইয়েমেনের যুদ্ধ, গাজায় যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ, এই নানান কিছুতে একটা অস্থির অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এর মধ্যেই ভালো খবর, সুখবর, খুশির খবর, এগুলো যেন আমাদের পাতা থেকে উঠে যাওয়ার মতো হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার কাছে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই, কারণ আপনার বাংলা ট্রাভেল অত্যন্ত প্রতিষ্ঠিত একটি ব্যবসা প্রতিষ্ঠান, সেটা আমরা জানি। তো এইটা তো শুধুমাত্র নিউ ইয়র্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তো নিউ ইয়র্কের বাইরেও আমাদের কমিউনিটি তথা অন্য কমিউনিটির বহু মানুষ আছে, তাদের উপকার কি বাংলা ট্রাভেল অন্য জায়গায় করতে পারবে না? নিশ্চয়ই পারবে। সেক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই, সেই কোনো ধরনের সুখবর আপনার কাছে আছে কিনা, যে বাংলা ট্রাভেল নিউ ইয়র্কের বাইরে আমেরিকার অন্য কোনো স্টেটে তার যাত্রা শুরু করছে কিনা, করলে কবে, কিভাবে, কারা উপকৃত হতে পারে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। জনাব বেলাল হোসেন বেলাল। ধন্যবাদ রানা ভাই, আপনাকে। আমি থ্যাঙ্কফুল টু আল্লাহর কাছে, সকলের সহযোগিতায় অনেক বছর যাবৎ আমি নিউ ইয়র্কে ব্যবসা করে যাচ্ছি। দীর্ঘদিন যাবতই বিভিন্ন স্টেট থেকে আমাদের চাহিদা ছিল, আমাদের জনপ্রিয়তার কারণে হোক, ভালো সার্ভিসের জন্য হোক। এখন আমাদের বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন স্টেটে কিন্তু ফাস্টার গ্রোয়িং হচ্ছে, আমাদের কমিউনিটি অনেক বড় হচ্ছে। অনেক স্টেট থেকে এখন বিভিন্ন এয়ারলাইন্স ডিরেক্ট ফ্লাইট যাচ্ছে। সো সেই হিসেবে চিন্তা করার পরে এখন আপনি যেহেতু বললেন, বাংলা ট্রাভেলসের নতুন ব্রাঞ্চ আমার আসতেছে, এটা হচ্ছে আটলান্টা, জর্জিয়ায়। সে জায়গায় আপনার কাতার এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট আছে, টার্কিশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট আছে। বিকজ অফ ওই জায়গায় যেহেতু কমিউনিটি ডে বাই ডে বড় হচ্ছে, বিভিন্ন এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইট ওই জায়গা থেকে যাচ্ছে। তো বিভিন্ন দীর্ঘ 1 বছর যাবতই আমার সাথেই অনেকেই যোগাযোগ করতেছিল যে ভাই আমাদের দিকে করা যায় কি না। তো সেটা আমি গত সেপ্টেম্বর অক্টোবর থেকে এই প্রাইমারি কাজ শুরু করি এবং সেটার আগামীকাল ইনশাল্লাহ ওটা গ্র্যান্ড ওপেনিং হবে আটলান্টা, জর্জিয়া। খুব ভালো খবর, সুখবর যে এখন শুধুমাত্র যে নিউ ইয়র্কে যারা আমরা বসবাস করি তাদেরকে আপনি সেবা দিয়ে আপনার সেবার সীমাবদ্ধতা রাখবেন তা নয়, এই সীমাবদ্ধতা বা সীমানা পেরিয়ে আপনি জর্জিয়া বা আটলান্টাতে আপনার ব্যবসা শুরু করছেন এবং আশা করি যে এটা আরো দীর্ঘায়িত হবে, মানে এর ব্যাপ্তি আরো বাড়বে,
শুধু জর্জিয়া নয়, আরো বিভিন্ন স্টেট, কারণ আমেরিকায় 50টি স্টেট, সুতরাং 50টি স্টেটের মধ্যে অনেক স্টেটই বাঙালি এখন অনেক জায়গায় যাচ্ছে, অনেক তাদের বসতি গড়ে উঠছে। তারা যাতে আপনার সেবাটা একদম ঘরে বসে পেতে পারে সেই চেষ্টা আপনার অব্যাহত থাকবে, এই শুভকামনা আপনার কাছে রইল। তো আমরা সুপ্রিয় দর্শক নিশ্চয়ই জানতে পারলেন, বিশেষ করে জর্জিয়ার দিকে বা ওই এলাকায় যারা আশপাশে থাকবেন তারা আপনাদের সেবাগুলো, বিভিন্ন ধরনের সেবা, শুধুমাত্র যে এয়ারলাইন্সের টিকিট কাটা বা এটাই নয়, আরো বিভিন্ন হজ ওমরা থেকে শুরু করে নানান সুবিধা বাংলা ট্রাভেল থেকে পাওয়া যেতে পারে। সুতরাং এটা একটা ভালো খবর। এই যেটা বললাম, একটু আগেই বলেছিলাম যে অনেক অশান্তির মধ্যেও আমরা কিছুটা সুখবর একটা দিতে পারলাম আমাদের কমিউনিটির কিছু মানুষের জন্য অন্তত। এবার আমরা একটু মূল আলোচনায় আসতে চাই। আপনার কাছে যেটি প্রশ্ন করেছিলাম যে গ্রিন কার্ডধারীরা যদি দীর্ঘদিন দেশের বাইরে থাকেন, থাকলে আবার আমেরিকায় ফিরে আসতে যদি আসতে চান, আসতে পারবেন কিনা, সেক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা, বা কি ধরনের প্রস্তুতি বা প্রক্রিয়া আছে যেটার মধ্য দিয়ে যদি কেউ থেকেও থাকে সেটা ওভারকাম করে আবার তাদের গ্রিন কার্ডটাকে সচল করে আবার আমেরিকায় আসতে পারে, এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই জনাব বেলাল হোসেন। ধন্যবাদ রানা ভাই। আপনার প্রশ্নের মধ্যে দুইটা জিনিস ছিল, দীর্ঘ সময়। দীর্ঘ সময়টা কতদিন আমি জানি না, একটা হচ্ছে লেস দেন 6 মান্থ, একটা হচ্ছে মোর দেন 6 মান্থ, আরও একটা যদি বলেন মোর দেন 1 ইয়ার। ওকে, যদি লেস দেন 6 মান্থ হয় এবং সেটা যদি আপনার প্রায়ই হয়, লেটস সি আপনার চিন্তা আছে যে ভাই লেস দেন 6 মান্থ থাকলে আমার সমস্যা নাই। ওকে, লেস দেন 6 মান্থ থাকলে সমস্যা নেই, অবশ্যই সমস্যা নেই, বাট সে ফ্রিকোয়েন্ট হয়। আমি দেশেই বেশি থাকি, এই জায়গায় খুব কম থাকি, কাইন্ড অফ স্কুলে হাজিরা দেওয়ার মতো, যে ফার্স্ট ক্লাস করলাম, হাজিরা দিলাম, পরে সেকেন্ড ক্লাস আমি সামহ বেড়ে চলে আসলাম, সেটা যেন না হয়। আমি এই জায়গায় থাকি, আপনাকে পার্মানেন্ট রেসিডেন্ট দেওয়া হচ্ছে এই দেশে বাস করার জন্য, নট দেশের বাইরে থাকার জন্য। ইয়েস, কোনো দরকার যদি পরে অবশ্যই আপনি যাবেন, বাট আমাদের মধ্যে কারো কারো সেটা হয়, সেটা পড়াশোনার জন্যই হোক, ওর জবের ক্ষেত্রেই হোক, সামহাও আর 2 বছর পরে জব শেষ হচ্ছে, বা দেশে উনি মেডিকেলে পড়াশোনা করতেছেন, আর 2 বছর পরে ওনার মেডিকেল শেষ হবে, তারপর হয়তো উনি দেশে আসবেন। যেহেতু গ্রিন কার্ড ওনাকে রক্ষা করতে হবে, উনি আইডিয়ার 1 বছরের মধ্যে একবার আসেন, অথবা 6 মাসের মধ্যে আসেন, 7 দিন কি 3 দিন থাকেন আবার চলে যান। মেজরিটি হচ্ছে ওনার থাকাটা দেশের বাইরে, দিস ইজ যেটা ইমিগ্রেশন চাচ্ছে। ওকে, তার মধ্যেও যদি গুড হয় যে জিনিসটা, তো ভয়ের কিছু নাই। লেটস সি, যতক্ষণ পর্যন্ত আপনাকে যদি এয়ারপোর্ট স্টাফ না করে, লেটস এক্সাম্পল আপনি গত 6 মাস আপনি দেশে ছিলেন, ওকে, আপনি জেএফকে আসছেন, ইমিগ্রেশন অফিসার আপনাকে কিছু বলে নাই, আপনাকে কোনো ওয়ার্নিং দেয় নাই, ইজ ওকে। আবারও আপনি দেশে গেলেন, কোনো কারণে যদি আপনার থাকতে হয়, 3 মাস থাকেন, 2 মাস থাকেন, আপনি থাকবেন, ওকে, যেহেতু আপনার দরকার ছিল আপনি গেলেন, আবারও আসেন, ইমিগ্রেশন অফিসার আপনাকে কিছু বলে নাই, ইয়েস, ইজ ওকে। নেক্সট আবারও আসেন, যদি এবার ইমিগ্রেশন অফিসার আপনাকে যদি কিছু বলে, আপনাকে ফলো করতে হবে, বিকজ আপনার এ জায়গায় থাকাটা কম ছিল, দেশের বাইরে থাকা বেশি ছিল। যদি আপনাকে বলে যে ভাই এক্সাম্পল আপনি মোর দেন 6 মান্থ ছিলেন, অর লেস দেন 6 মান্থ ছিলেন, বাট ফ্রিকোয়েন্ট দেশের বাইরে ছিলেন, তখন হয়তো অফিসার যেটা বলে আপনাকে যে আপনার ট্রাভেল পারমিট নিয়ে যাবেন, আপনি রিএন্ট্রি পারমিট নেন, যদি আপনি লম্বা সময় থাকতে হয়, হুইচ ইজ রিএন্ট্রিতে আপনি 2 বছর থাকতে পারবেন, যদি আপনার প্রয়োজন পড়ে আপনি রিএন্ট্রি পারমিট নেন। সো আমরা যদি রিএন্ট্রি পারমিট আপনি অ্যাপ্লাই করে দিই, ইয়েস, আপনি 2 ইয়ার্স থাকেন, আপনাকে বদার করবে না, বিকজ অফ আপনার অলরেডি পারমিশন আছে ফর 2 ইয়ার্স। যদি কারোর দরকার চায় এরকম করতে পারে। সেক্ষেত্রে আবেদন করলে কি 2 বছরই দেবে নাকি তার কম, নাকি আমি যেটা চাইবো সেটা? না, সর্বোচ্চ 2 বছর। 2 বছর, ওয়ান টার্ম আপনি 2 বছর করতে পারবেন। নেক্সট আপনার কোশ্চেন ছিল যদি কেউ মোর দেন 6 মান্থ থাকে। আমরা প্রথম বললাম যদি লেস দেন 6 মান্থ আপনি থাকেন, বাট ফ্রিকোয়েন্ট আপনি থাকেন, হুইচ ইজ নেচারটা হচ্ছে দেশের বাইরে বেশি থাকা, ঠিক আছে, ইমিগ্রেশন একটু পরিপন্থী। ওকে, নেক্সট হচ্ছে আপনি মোর দেন 6 মান্থ থাকেন। ওকে, আমরা অনেকেই বলি যে মোর দেন 6 মান্থ থাকা কোনোভাবে কাম্য নয়। না, আপনার কোনো দরকার চাইলে আপনি মোর দেন 6 মান্থ থাকতে পারেন, বাট সেটা হচ্ছে আপনি যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করবেন, আপনি যদি মোর দেন 6 মান্থ থাকেন তাহলে ওই টাইমটা আপনার কাউন্ট হবে না। এটাকে যদি আরও ক্লিয়ার করে বলি, সামহাও আপনি এই দেশে গত 7 বছর যাবত আছেন, ওকে, আপনি কোনোদিনই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন নাই, আপনি চাইলে এখন করতে পারেন, এলিজিবল এখন অ্যাপ্লাই করার জন্য না সিটিজেনশিপ থেকে আপনি পাসপোর্টে যাবেন, সিটিজেনশিপের জন্য আপনি এখন এলিজিবল, চাইলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ওকে, সামহাও লাস্ট ইয়ার মোর দেন 6 মান্থ ছিলেন, সব গেল, আপনার 7 ইয়ার যা ছিল 7 ইয়ার্স দিলো,
সো দিস ইজ দ্য 6 মান্থটাকে আমরা প্রায়োরিটি দিয়ে যেটা বলি, যদি এরকম কারো হয় লেস দ্যান 6 মান্থ থাকলে আপনি এলিজিবিলিটিটা লস করবেন না। বাট কারো আছে যে না আমার তো ভাই দেশে কাজ আছে, দেশে থাকতে হবে, সিটিজেনশিপটা আমার একটু পরে, আগে আমার দেশের কাজটা শেষ করি, সেটা অন্য কথা, চাইলে আপনি থাকতেই পারেন। বাট আনটিল আনলেস যদি এয়ারপোর্ট আপনাকে স্টাফ না করে, আপনার পাসপোর্টে যদি ওরা কোনো ধরনের সিল না দেয়, যদি ওরা রিকোয়ারমেন্ট দেয় আপনাকে ভাই টু মাচ আপনি দেশের বাইরে থাকতেছেন, নেক্সট যদি আপনি দেশের বাইরে যান, আগে আপনাকে ওয়ার্নিং দিবে। আমাদের মধ্যে অনেকের অনেকের খুব ভয় আছে, ভাই এয়ারপোর্টে আসলে মনে আমাকে ডিপোর্ট করে দেবে। না, সবকিছু আইনের মধ্যে চলে, চাইলে আপনাকে ডিপোর্ট করতে পারবে না আনটিল আনলেস যদি আপনি ভায়োলেট না করেন। আমি যদি কোনো ভায়োলেট না করি, দেশের আইনকে যদি আমি ভায়োলেট না করি, ওকে, কোনো কারণে যদি আমি ওভার স্টে ওর কিছু ছিল, ওরা আমাকে প্রথমে ওয়ার্নিং দিবে যে দেখো তুমি যদি নেক্সট টাইম ওভার স্টে করো তোমাকে রি-এন্ট্রি পারমিট লাগবে, ওর তুমি যদি এটাই কন্টিনিউ করতে চাও, ওকে, তোমাকে যে গ্রিন কার্ড দেওয়া তুমি গ্রিন কার্ড বাদ দিয়ে তুমি B1 B2 তে ভিসায় যাও, মানে এরকম সাজেশন ওরা আপনাকে দিবে। দেন অ্যামেন্ডমেন্ট যেটাকে বলে যে রেসিডেন্সি, সেটা আপনাকে ওরা বলবে, নট আমি আসলাম জিএফকে তে রাইডে আমাকে পাঠিয়ে দিবে না। সো আপনাকে রাইডেতে পাঠিয়ে দিবে না, আগে আপনাকে ওয়ার্নিং দিবে। এদেশে এনিথিং এভরিথিং প্রথমে আপনাকে ওয়ার্নিং দিবে। আপনি দেশের বাইরে ছিলেন কোনো রিজন, 6 মাস 1 দিন ছিলেন বা 6 মাস 7 দিন ছিলেন কোনো রিজনে, আপনি আসেন আপনাকে এই দেশ থেকে বের করে দিবে না, তা না। ইয়েস, সেটা একদিনের জন্য হইতে পারে, এনি টাইম আপনাকে বের করতে পারে যদি আপনার এগেনস্টে কোনো ধরনের ক্রাইম রিপোর্ট থাকে এগেনস্ট অফ কান্ট্রি। ওকে, অনেকে বলে ভাই দিস এন্ড দ্যাট সমস্যা আছে কিনা, না, আপনার কাছে আমি টাকা পাই, আমার কাছে আপনি টাকা পান, অথবা আপনার ব্যাংকের লোন ছিল, অথবা কোন ক্রেডিট, অনেকে বলে যে ভাই আমার তো একটা ক্রেডিট কার্ডের লোন আছে, এখন যদি আমি দেশে যাই আমার কি ডিপোর্ট করবে? ভাই দিস ইজ বিজনেস, আপনি তার সাথে ব্যবসা করতেছেন, ইয়েস লোন থাকতেই পারে, সেটা আগে পরে আপনি পে করবেন। বাট যদি সেটা ফেডারেল গভর্নমেন্টের সাথে হয় এবং যদি আপনার এগেনস্টে জাজমেন্ট চলে যায়, তাইলে আপনাকে সতর্ক থাকতে হবে। যদি গভর্নমেন্টের সাথে আপনার কোনো ক্লেম থাকে এবং সেটা যদি আপনার ফাইনাল আপনার এগেনস্টে হয়ে যায়, তাহলে এটা জাজমেন্ট আপনাকে ডান করতে হবে, তারপর আপনি কিছু করেন। আপনার ক্রেডিট কার্ড বিল আছে, এটা তো ফেডারেল না, আপনি তার সাথে ব্যবসা করতেছেন, হয়তো অন টাইম তাকে পে করতে পারেন নাই, পরের মাসে তাকে পে করবেন, এটার জন্য আপনাকে ডিপোর্ট করবেন না। অনেক কাস্টমার আমার অফিসে আসে, এসে বলে যে এরকম এরকম ভাই কেউ তো আমাকে বলছে এরকম, এখন আমি ভয়ে আছি, আমার একটু ক্রেডিট কার্ড বিলের ডিউ আছে, আমি দেশে যেতে পারবো কিনা। তো ভাই আপনার ক্রেডিট কার্ড বিল আছে, কাইন্ড অফ বিজনেস, ক্রেডিট কার্ড কোম্পানি, আমরা বিজনেস করি, সেটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে করতেছেন আপনি, আর একটা অফিসিয়ালি কারোর সাথে আপনি বিজনেস করতেছেন। লেটস সে আমার কাছে আপনি একটা কোনো প্রোডাক্ট নিলেন 10 টাকা, আপনি 5 টাকা দিলেন, 5 টাকা পরে দিবেন, হয়তো আপনি 7 তারিখে দেওয়ার কথা আপনি 7 তারিখে দেন নাই। So this is kind of same thing. ক্রেডিট কার্ড কোম্পানি আপনাকে ফাইন করবে, সেটা আপনি ওদের সাথে কথা বলে ফাইন জিরো করতে পারেন, আদারওয়াইজ আপনি ফাইন পে করবেন। এটার সাথে আপনার ইমিগ্রেশনের কোনো ভাবেই সম্পর্ক নাই। সো এটা আপনারা অনেকেই এটা নিয়ে অনেক কনফিউজ থাকে অনেক সময় যে ভাই আমি কি করব এখন, নাথিং, এটার সাথে কোনো রিলেটেড না। আচ্ছা, আপনার এই জন্য এক তো 6 মাসের পরের কথা বলছেন, 1 বছরের আগে 6 মাসের পরে, এই বাকিটা শুনবো আমরা। অনেকক্ষণ ধরে দুজন দর্শক অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি সাইদ বলছিলাম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি যদি দয়া করে একটু আপনার টেলিভিশনটা যদি অন করা থাকে সাউন্ডটা বন্ধ করে দিন, এবং কানে যদি আপনার হেডফোন থাকে সেটা খুলে কথা বলুন। হ্যালো, জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। জি ভাই, আমি গত নভেম্বরে অ্যাসাইলাম ক্লেম করি, তো আমি ওয়ার্ক পারমিটের আবেদন করি এই যে 30 তারিখ মে মাসে। এখন আমার কোয়েশ্চন হইলো, ওয়ার্ক পারমিটটা কি মোটামুটি যে 30 দিনের ভিতরে চলে আসবে না ডিলে হতে পারে, একটা কোয়েশ্চন। আর একটা কোয়েশ্চন হইলো যে আমি সম্প্রতি শুনছি প্রেসিডেন্ট ট্রাম্প নাকি একটা বিল উত্থাপন করছেন যে ওয়ার্ক পারমিট হইলে 6 মাসের জন্য হবে, তারপর আবার রিনিউ করতে হবে। এখন এই বিলটা যদি পাস হয়, তাহলে আমরা কি যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি তারা কি এই বিলের ভিতরে চলে আসবো কিনা, এই দুইটাই কোয়েশ্চন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বিলাল। থ্যাংক ইউ সাইদ ভাই। আপনার প্রশ্ন ছিল যে অ্যাসাইলামের পরে আপনি ওয়ার্ক অথরাইজেশন অ্যাপ্লাই করছেন 30 দিনের মধ্যে, 30 দিন না, সেটা 90 ডেজ পরে অ্যাকনোলেজমেন্ট আপনার বাড়িতে আসবে, চিঠি আসবে, তারপর আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য ওরা ডেট দিবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আইডিয়ার সমতুনি আপনি অলরেডি, আই বিলিভ আপনি ওয়ার্ক অথরাইজেশন অলরেডি আপনি অ্যাপ্লাই করছেন, যতটুকু বোঝা যাচ্ছে আপনার কথায়।
ইয়েস, আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওরা আপনাকে পাঠাবে। আপনাকে প্রথমে অ্যাকনোলেজমেন্ট চিঠি আসবে। সেকেন্ড কোশ্চেন ছিল আপনার 6 মান্থ ওয়ার্ক অথরাইজেশন, এটা আইনে পরিণত হচ্ছে ভেরি সুন, খুব দ্রুতই হচ্ছে, সবার জন্য সেম কার্যকর হাউস থাকবে। ফেডারেল কমিটিতে এটা পাস হয়েছে। হ্যাঁ, তো ওটা আইনে পরিণত হবে, যখন হবে সবার জন্য বরাবর, আপনার জন্য হবে, যাদের ওয়ার্ক অথরাইজেশন আগে হোক আর নতুন হোক সবাই সেম। বাট আপনি অ্যাপ্লাই থেকে 6 মান্থ না, যেদিন আপনি রিসিভ করবেন আপনার কার্ড তারপর থেকে 6 মান্থ সেটা হচ্ছে। এবং ফিও তো অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক ফি বেড়ে যাচ্ছে। সুতরাং আপনি যেটা শুনেছেন এটা সত্যি, কিন্তু সেটা এই মুহূর্তে নয়, সেটা এখনো হবে। আমরা আশা করছি যে এটা কংগ্রেসের উভয় পরিষদ অর্থাৎ হয়তো হবে, হ্যাঁ, কংগ্রেসে পাস হতে হবে, সিনেটে পাস হতে হবে, বা তারপরে হয়তো এটা আইনে পরিণত হবে, তখন থেকে হয়তো এটা হবে, তার আগে নয়। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি পেনসিলভেনিয়া থেকে বলছি, আমার নাম ফারহা। জি জি, প্রশ্ন করুন। আমরা সিটিজেন, আমাদের কি স্টেট আইডি যেটা বলতেছে এটা কি লাগবে? ওকে, জি ধন্যবাদ সাইমা আপু আপনাকে। ওকে, স্টেট আইডি ইদার অর, আমি জিনিসটা ক্লিয়ার করি। এভরিডে আমার কাছে লোকজন আসছে এই কি বলে সেটা আপনার রিয়েল আইডি নিয়ে। ওকে, রিয়েল আইডিটা হচ্ছে যদি আপনার ইউএস পাসপোর্ট থাকে ওর এনি ওয়ার্ল্ডের পাসপোর্ট থাকে, আপনি আমেরিকার ভিতরে যদি ট্রাভেল করতে চান, ঠিক আছে, আগে আমরা রেগুলার ড্রাইভার লাইসেন্স আর স্টেট আইডি দিয়ে ট্রাভেল করতে পারতাম, অথবা পাসপোর্ট দিয়ে করতে পারতাম, দুইটার একটা। নাও আইদার আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন অথবা রিয়েল আইডি দিয়ে করতে পারবেন। এমন না যে ভাই আমি রিয়েল আইডি ছাড়া ট্রাভেল করতে পারবো না, না, অবশ্যই করতে পারবো, পাসপোর্ট সাথে থাকতে হবে, ঠিক আছে। সো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, হুইচ ইজ কালকে থেকে শুরু হচ্ছে আপনার রিয়েল আইডি। যদি রিয়েল আইডি থাকে তাহলে আপনার পাসপোর্ট ক্যারি করতে হবে না। যার রিয়েল আইডি নাই, সেটা বিশ্বের যে কোনো দেশের পাসপোর্ট আপনার থাকুক, আপনি অবশ্যই ট্রাভেল করতে পারবেন। জাস্ট পাসপোর্ট সাথে রাখবেন, উইদাউট রিয়েল আইডি অ্যাবসলিউটলি ফাইন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি সুজয় দাস বলছি, জামাইকা থেকে। জি, আচ্ছা, ইদানিং ফেসবুক খুলে দেখতে পাই যে অনেকে নাকি অনেক রকম প্রবলেম হচ্ছে। বাট আমি গত সপ্তাহে আমার ফ্যামিলি নিয়ে আসলাম, আমি গ্রিন কার্ড হোল্ডার, বাট আমাকে তো এয়ারপোর্টে তেমন কোনো কোশ্চেন বা আমি কোনো ধরনের প্রবলেম ফেস করবো না। তো এই ব্যাপারে আসলে জানতে চাচ্ছি। ফেসবুকের কথা আর ইউটিউবের কথা তো সবকিছু না, এখানে তো অনেক কিছুই ফেব্রিকেটেড হয়, সুতরাং ওগুলোর উপরে বিশ্বাস করা ঠিক নয়। তারপরে জনাব বিলাল হোসেন। ধন্যবাদ সুজয় দাস। ওনার প্রশ্ন ছিল যে উনি দেশ থেকে ঘুরে আসে, ভয় ছিল ট্রাভেলিং এর, উনি আসে কোথাও কোনো সমস্যা পান না। ওনার যেটা ছিল অভিজ্ঞতা, দিস ইজ বাস্তব এবং এটাই সত্যি। আপনার গ্রিন কার্ড আছে, আপনি যাবেন, আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, কোথায় সমস্যা, আইনের কোথাও লেখা নাই যে আপনি যেতে পারবেন না, আসতে পারবেন না। সামহাও ফেসবুকে হয়তো কোথাও থাকতে পারে, মানুষজন দিতে পারে, কোথাও কারো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে, কি ছিল সেটা আমিও জানি না, আপনিও জানেন না। কারো কোনো অপরাধ থাকতে পারে, অপরাধের কারণে সে সমস্যা হতে পারে। কেউ যদি আপনি সেটাকে ইমিগ্রেশনে ঢুকাই দেয়, সব এক জায়গায় যদি নিয়ে আসেন, সেটা রং। ইন জেনারেল যদি আপনার গ্রিন কার্ড থাকে, আপনি যাবেন, আপনি আসবেন, বাই ল কোথাও কোনো নিষেধ নাই। এবং এ পর্যন্ত আমরা কাউকে পাই নাই যে ভাই আমি দেশে গেছি আমার আসতে কোনো সমস্যা হচ্ছে না। এভরিডে আমাদের কাছে লোকজন আসে, এভরিডে আমার অফিসে লোকজন আসে, সবসময় বলে যে ভাই কোনো সমস্যা হয় নাই, জাস্ট হয়তো ওয়ান্স ইন আ ওয়াইল যেটা বলে যে ভাই আপনি কোন দেশে গেছিলেন, কতদিন ছিলেন, জেনারেলি কোশ্চেন। সেটাই আমাদেরও জানাশোনার মধ্যে একজন এই কয়েকদিন আগে গ্রিন কার্ড হোল্ডার 4 মাস দেশে থেকে এসেছে, কিছুই হয়নি তো, একই অবস্থা। আমরা জানি না, সেটা ফেসবুকে থাকতেই পারে। যদি বলি ভাই কোথায় শুনছেন, ব্রুকলিনে শুনছি, ওকে, ব্রুকলিনের বাইকে জিজ্ঞাসা ভাই আপনি কার কাছে শুনছেন, ভাই ওজন পার্ক থেকে একজনে বলছে। তো সেটা কান কথাটাই অনেকটা অতিরঞ্জিত, সেটাই একজনের মুখ থেকে আরেকজনে যাচ্ছে, কেউ ফেসবুকে সামহাও হয়তো শেয়ার করছে, সেটা হয়তো অতিরঞ্জিত। বাট যদি আমরা যদি কোনো ধরনের ক্রাইম না করি, অথবা আমার গ্রিন কার্ড প্রাপ্তিটা যদি কোনো ইলিগাল ওয়েতে না হয়ে থাকে, ভয়ের কারণ নাই। আপনি আইনগতভাবে কোথাও কথা নেই আপনি দেশে যাওয়ার জন্য বা দেশের বাইরে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনার সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং আমরা খুব সাধারণভাবেই কথাটা বলতে চাই যে আমরা এর আগেও একটা অনুষ্ঠানে বা অনেকগুলো অনুষ্ঠানেই বলেছি, যদি স্ট্যাটিস্টিক্স দিয়ে
তথ্য উপাত্ত দিয়ে আমরা বলেছি যে প্রেসিডেন্ট ওবামা যখন ক্ষমতায় ছিলেন 2009 থেকে 13 প্রথম টার্মে, হ্যাঁ, তখন 29 লক্ষ মানুষকে ডিপোর্ট করেছিল, অবৈধ অভিবাসীদেরকে। এবং পরের টার্মে 13 থেকে 17 পর্যন্ত, 16 নির্বাচন 17 পর্যন্ত থাকে, তো তখনও কিন্তু 19 লক্ষ মানুষকে ডিপোর্ট করেছিল। মানুষ কিন্তু জানেনি, ভয়ও পায়নি, কিছু হয়নি, গোপনে গোপনে সবকিছু হয়ে গেছে, কেউ জানতো না, বুঝতো না। কিন্তু 2017-তে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসছে, 17 থেকে 21, এত হাম্বি তাম্বি করলেন, এত কিছু করবেন, একে তারাবো ওকে তারাবো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, দেখা গেল যে সেই টার্মে তিনি মাত্র 15 লক্ষ লোককে, অর্থাৎ 1.5 মিলিয়ন লোককে করেছিলেন। তারপরের টার্মেই প্রেসিডেন্ট আমাদের এই যে বাইডেন, তিনি কিন্তু 19 লক্ষ লোককে ডিপোর্ট করেছেন। এই তার এই চার, সেগুলো কিন্তু এইবারও ঠিক তাই। প্রেসিডেন্ট ট্রাম্পের হয়তো এটা নির্বাচনী কৌশল হতে পারে, তার জনপ্রিয়তা যাচাইয়ের একটা মাপকাঠি হতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণে। সুতরাং ভয় পাওয়ার তেমন কিছু নেই, যদি না, যে কথাটি বললেন আজকের আলোচক, যে আমার নিজস্ব যদি কোনো অপরাধ আমি না করে দিই, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা আইন শৃঙ্খলা পরিপন্থী যদি কোনো কাজ না করি, তার জন্য কোনো ভয়ের কারণ নেই। এটা এমন একটা দেশ, আইনের দেশ, চমৎকার একটি দেশ। সুতরাং এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে অনেক কিছু বলে, যে কথা আপনি বললেন, ফেসবুকের কথা বললেন, ইউটিউবের কথা বললেন, এটা তার ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু বলে থাকতে পারে, কিন্তু এটা বিশ্বাস করার কিছু নেই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি ইমাম বলছিলাম। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল, কিছুক্ষণ আগে হয়তো আমি বলেছি, আমার নাম পরিচয় দিয়েছি। আমার একটা প্রশ্ন ছিল, আমি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি, 180 দিন হয়ে গেছে, তারপরে এখনো আমি পাচ্ছি না। এখন কি করণীয় সেটা জানতে চান নাকি? জি জি। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব ইমান সাহেব আপনার টেলিফোনের জন্য। জনাব বেলাল হোসেন। ধন্যবাদ আপনাকে। আপনি uscis.gov ওই জায়গায় অ্যাকাউন্ট করার পর আপনি চেক করতে পারেন আপনার স্ট্যাটাস কি। আমরা সবাই জানি, ওপেনলি না, ইনসাইড এই গভর্নমেন্ট চাচ্ছে স্লোতে ইমিগ্রেশন কাজ করার জন্য, সেজন্য একটু ডিলে হইতে পারে। শুধু আপনার না, সেটা অনেকেরই সিমিলার সমস্যা আছে। 180 ডেজ লাগবে, যেটা আপনার অলমোস্ট টাইম হয়তো হয়ে গেছে আপনার, বা হয়তো আশা করি এনি টাইম আপনার আসবে। তারপরে যদি আপনি চান, আর্লি ইন দ্য মর্নিং ওদেরকে কল করলে পাওয়া যায়, আপনি আপনার স্ট্যাটাস জানতে পারেন। আপনার এলিয়ান নাম্বার ওর এ নাম্বার দিয়ে, যেটা আপনার রিসিপ্ট নাম্বার আছে, রিসিপ্ট নাম্বার দিয়ে আপনি ওদের সাথে কথা বলতে পারেন। আপনি যদি চান অনলাইনে আপনি অ্যালার্ট সেট আপ করে নিতে পারেন আপনার মোবাইলে। এনিথিং যদি হয়, ওরা আপনাকে ট্যাক্সও করবে। আপনি ইমেলও পাবেন, ইমেল অ্যালার্ট দিতে পারেন, আপনি ফোন মোবাইল অ্যালার্ট দিয়ে রাখতে পারেন। ওরা আপনাকে এনিথিং যদি আপডেট হয় আপনাকে দিবে। আপনি লগ ইন করে আপনার স্ট্যাটাসটা অলওয়েজ দেখতে পারেন। অথবা আর্লি ইন দ্য মর্নিং যদি আপনি সকালে কল দেন, ওদের সাথে কথা বলে আপনি জানতে পারবেন যে আপনি কি অবস্থানে আছেন। কিন্তু এ তো কল দেওয়া তো একটা বিশাল বিড়ম্বনার ব্যাপার, ঘন্টার পর ঘন্টা বসে থাকা পরেও তো পাওয়া যায়। আর্লি ইন দ্য মর্নিং একটু পাওয়া যায়, আর্লি ইন দ্য মর্নিং এর পরে 10টার পরে খুব একটা বেশি পাওয়া যায়, 9টার দিকে একটু ইজি থাকে। সেক্ষেত্রে কি তাদের ইমেল আইডিতে যাওয়াটাই বেটার, মানে মেইল করাটাই বেটার? হ্যাঁ, ইজি। হ্যাঁ, যে ইমেল আইডির কথা বললেন, ওখানে যে স্ট্যাটাসটা যাচাই করার জন্য সহজ, তো সেটা করতে পারেন। এছাড়া কি উনি কোন লয়ারের কাছে বা আপনাদের মতো সেবা প্রতিষ্ঠানের কাছে গেলে কি সুবিধা পাবেন? সেম থিং উনি করতে পারে, বা যে কোনো ইমিগ্রেশনের কাজ যারা করে তাদের কাছে উনি একটা ইমেল করতে পারে। ইমেল করলে ওরা রিপ্লাই করবে যে ওনার আপডেট কি। সো ইমেল ইজ ফাস্টার না, ওরাও চাচ্ছে আপনার রেগুলার ম্যানুয়ালের তুলনায়, ওরাও চাচ্ছে, ইমিগ্রেশনও চাচ্ছে এনিথিং যেন আমরা ইমেলে যোগাযোগ করি, এতে ফাস্টার। অনেক ধন্যবাদ জনাব ইমান আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ইমন বলছি, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, আমি হচ্ছে এখানে স্টুডেন্ট ভিসায় আছি এবং আমার বাবা মা ভিজিট ভিসায় এসেছেন ইউএসএ তে। তো আমি হচ্ছে এখানে স্টুডেন্ট ভিসায় আছি এবং আমার বাবা মা ভিজিট ভিসায় এসেছেন ইউএসএ তে। তো এখন ওনাদের জন্য কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম। তো ওনাদের কানাডার ভিজিট ভিসা কি এখান থেকে আপনাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো কিনা তা জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ জনাব ইমান আপনার প্রশ্নের জন্য। একেবারেই আপনার এরিনার মধ্যে প্রশ্নটি। জনাব বিলাল। ধন্যবাদ। ওনার আব্বা আম্মা আসছে, দেশে ভিজিট ভিসায় আসছে, তো ওনারা চাচ্ছে যে কানাডা হয়তো মুভ করবে, আর কানাডা স্থায়ী হবে না, এরকম হ্যাঁ। যদি ওনার আব্বা আম্মা এদেশে লিগাল ওয়েতে এসে থাকেন, হ্যাঁ, যদি লিগাল এন্ট্রি থাকে,
ভিসা নিয়ে যদি এসে থাকেন, তো ভিজিট visit ভিসা visa যে নিয়ে তো আসছে, ডেফিনেটলি definitely লিগ্যাল legal ভিসাই way আসছে আছে। ওনারা। সো ইয়েস, ওনারা পাবেন। ওনাদের পাসপোর্ট যতদিন ভ্যালিড ততদিনের ভিসা, কানাডার ভিসা, মাল্টিপল ভিসা করা যাবে। সো উনি যদি চায় সি সামহাও, হয়তো অনেকেই আমরা করি দেশ থেকে যারা আসি, সামহাও এই জায়গায় একটু থাকার বা কোনোভাবে লিগালাইজ হওয়া যায় কি না। তো এখন এদেশ, যেহেতু এদেশে ইমিগ্রেশন একটু টাইট, ওর ট্রাম্প প্রশাসন আসার পরে একটু অবস্থা হেয়ার অ্যান্ড দেয়ার, ইমিগ্রেশন অবস্থা, তো অনেকে চিন্তা করে তাইলে আমি কানাডার জন্য মুভমেন্ট করার চেষ্টা করি। ইয়েস, কোনো রং আমি দেখি না। যদি কেউ চায় কানাডার ভিসা করে রাখতে পারেন, দুইটাই ভালো কান্ট্রি, হেয়ার অ্যান্ড দেয়ার আসা যাওয়া করতে পারেন। এই জায়গায় আপনার মাল্টিপল থাকলো, পাশের দেশ কানাডা, ওটাও মাল্টিপল থাকলো। সো দুই জায়গায় আপনি চলাফেরা করতে পারেন। যখন কোনো একটা জায়গায় যদি মনের কোনো মতো রকম হয় সমস্যা যে হয়, ভালো লাগে বিকল্প আপনার কোনো একটা হিসেবে, দেশ, হয়তো বিকল্প বিকল্প হিসাবে হিসেবে আপনি কোনো একটা জায়গা চুজ করতেই পারেন। ইয়েস, আপনার আব্বা আমার ভিসা করা যায় এবং ইজি, ভেরি ইজি। তো সেক্ষেত্রে উনি কিন্তু একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনার কাছে যে এই কাজটি কি, বা যদি আপনার কাছ থেকে কোনো রকম সেবা তিনি নিতে পারবেন কিনা। অবশ্যই উনি পারবেন। আমরা এগুলি দীর্ঘদিন যাবতই করে আসি এবং 99.99% ভিসা ওনারা পাবে। কানাডা ভিসা ইজি আছে, করা যায়। অনেক অনেক ধন্যবাদ জনাব ইমন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং যেটি আপনি বলেছিলেন দুটো দিক ছিল আপনার প্রশ্নের, একটি হচ্ছে যে করা যাবে কিনা, আর একটি উনিরা করতে পারবেন কিনা। দুটোই আপনার জন্য খুব সহজ উত্তর, হ্যাঁ করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আরও অনেকেই আমাদের টেলিফোনে আছেন, এবং আমাদের মূল যে আলোচনার বিষয়টি সেটা তো আছেই, সেটা তো আমরা আলোচনা করবই। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সে আপনাদের টেলিফোনগুলো নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকের ভিউজ অনুষ্ঠানের সম্মানিত অতিথি সার্টিফাইড বা সার্টিফিকেট প্রাপ্ত প্যারালিগ্যাল জনাব বেলায়েত হোসেন বেলাল, আর আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, বিরতির আগে বলেছিলাম যে অনেকেই টেলিফোনে আছেন, আপনাদের অনেক প্রশ্ন, তারপরেও সেই প্রশ্নগুলো একটু পরে না হয় জবাব দিচ্ছি। একটু আমরা মূল আলোচনায় যেতে চাই, কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানুষ জানতে চায়। তো সেই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা মূল যে বিষয়টি, যে গ্রিন কার্ডধারীরা দীর্ঘ সময় দেশের বাইরে থাকে আবার আমেরিকায় ফিরে আসতে পারবেন কিনা। দুটো সেগমেন্ট আপনি কথা বলেছেন, এক হচ্ছে 6 মাসের ভেতরে, এক হচ্ছে 6 মাসের বেশি, 1 বছরের কম। সেক্ষেত্রে দুটো দিক বলেছেন। এখন যদি কেউ 1 বছরের বেশি থাকে সেক্ষেত্রে কি হবে তার, কারণ আমরা যেটা আপনি বলেছিলেন যে যদি 1 বছরের বেশি থাকে তাহলে অনেক সময় এটাকে ধরে নেওয়া হয় যে এই দেশে তিনি থাকবেন না, বা অ্যাবান্ডনমেন্ট যেটাকে আমরা বলছিলাম, বা রেসিডেন্সি যেটাকে আমরা বলেছি। তো সেই ক্ষেত্রে যদি সেরকম হয়ে যায় তাহলে উপায়টা কি আবার এই গ্রিন কার্ডটাকে সচল করার? ধন্যবাদ রানা ভাই। যদি কোনো কারণে কারো সাম রিজনে কেউ ওষুধ, আপনি দেশে গেলেন, আপনার কথা ছিল 6 মাসের মধ্যে আসবেন, আমি কোনো সিরিয়াস ইলনেসের কারণে আপনি ট্রাভেল করতে পারেনি নাই, গ্রিন কার্ড আপনার এক্সপায়ার হয়নি, গ্রিন কার্ড কিন্তু আপনার সচল আছে। আরো 5 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে এক্সপায়ার হবে, ইভেন আরো 7 দিন পরে অ্যাপ্লাই হবে। আপনি কালকে আসতে চান, কোনো কারণে 1 বছর ওভার হয়ে গেছে, ইমিগ্রেশন সাধারণত আপনাকে ফেরত দেয় না এ পর্যন্ত, কাউকে দিবে। কোনো কেস হয়তো আপনাকে সেটা বলতে পারে, আপনাকে একটা গ্রিন এনভেলপ দিয়ে 5 পাতার একটা কাগজ দিবে, কি রিজনে আপনি ওভার স্টে ছিলেন ওটা এক্সপ্লেন করবেন কোর্টের মাধ্যমে, দ্যাটস অল, নাথিং এলস। এবং আপনাকে 1 বছর থাকার নমুন্নত সহ আপনাকে কাগজ দেবে এয়ারপোর্ট। অতএব যদি 1 বছরের বেশি হয় বাই ল না, ইয়েস আপনি ছিলেন, আপনি চলে আসেন, আপনি ডিপোর্ট করেন না, ডিপোর্ট করবে না। ম্যাক্সিমাম ওরা আপনাকে শুধুমাত্র একটা কাগজ দিবে, আপনি কোর্টে যাবেন, কোর্টে এক্সপ্লেন করবেন কোন কোর্টে যাবেন, কোথায় যাবেন, ওরা ডিটেলস আপনাকে দেবে। যদি কারো হয়, 1% লোকজন এটা হয়, 99% কাউকে কিছু বলে না, চলে আসতে পারে। বাট তারপরে যদি কারো কোনো বিস্তারিত কিছু জানতে চান, যদি কোনো কারণে কারো আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি মোর দেন 1 ইয়ার স্টে হয়ে যায়, এই ব্যাপারে যদি কারো কোনো হেল্প লাগে, ওর ডিটেলস যদি জানতে চান কি করা উচিত, চাইলে আমার অফিসে যোগাযোগ করতে পারেন, অ্যাবসলিউটলি ফ্রি। সো মানডে টু ফ্রাইডে অফিসে যোগাযোগ করতে পারেন, আমি হেল্প করতে পারবো যদি কারো কিছু লাগে ওরকম কিছু। সেটা তো অবশ্যই, কারণ যেহেতু আপনি সার্টিফিকেট প্রাপ্ত একজন প্যারালিগাল, আপনি আইনি পরামর্শ দিতেই পারেন এবং আইনের এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতেই পারেন, এটা আপনাকে সে অথরিটি দেওয়া হয়েছে। তারপরেও আমরা বলবো যে যদি আপনার তারপরেও দ্বিতীয় কোনো মতামত যদি নিতে চান, অভিজ্ঞ কোনো অ্যাটর্নির সাথে তারা যোগাযোগ করতে পারেন, তো সেটা আমরা নিতে পারি। আমরা একটু আবার টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার মা বাবা প্রায়
10-11 মাসের মতো বাংলাদেশে গিয়ে আছে গ্রিন কার্ডধারী তারা। তো ফেরার সময় কোনো প্রবলেম হবে কিনা এই ব্যাপারে একটু জানতে অনেক চাচ্ছিলাম। ধন্যবাদ। আসলে এই বিষয়টি নিয়ে আমরা একটু আগেই Just কথা মাত্র বললাম। বলতেছিলাম আমরা, হ্যাঁ। হ্যাঁ। So, ওনার আব্বা আম্মা 10-11 মাস, বাইলো 10-11 মাস আপনার বাধ্যতামূলকের মধ্যে পড়ে না। পড়ে না। যদি মোর দেন 1 ইয়ার, ইয়েস, আপনার রিএন্ট্রি পারমিট দরকার। সো সামহাউ যদি ফার্স্ট টাইম একবার হয়ে থাকে আপনার আব্বা আম্মা মোর দেন 6 মান্থ, হুইচ ইজ লেস দেন 1 ইয়ার, 10 মাস আপনি বললেন, 10 মাসে কোনো সমস্যা নাই। বাট যদি এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার কোনো ধরনের সাজেশন দেয়, সেটা আপনি ফলো করবেন। আপনার আব্বা আম্মা আসার পরে আপনি পাসপোর্টে দেখবেন ওরা কোনো ধরনের রিকমেন্ড করা ছিল কি না। যদি কোনো ধরনের কিছু থাকে, নেক্সট পদক্ষেপ আপনি নেবেন। যদি ওরা বলে থাকে রিএন্ট্রি, তাহলে রিএন্ট্রি নেক্সটের জন্য আপনি নেবেন, অথবা লেস দেন 6 মান্থ থাকবে। ওকে, কন্টিনিউ যদি আমরা বিগিনিং যেটা আলোচনা ছিল, কন্টিনিউ যদি 6 মান্থ আপনার আব্বা থাকে, 5 মাস এভরি ইয়ারই গিয়ে থাকে, দেন অলওয়েজ আপনি ফলো আপ করবেন জেএফকে নামার পরে ওনাদের পাসপোর্টে কি স্ট্যাম্প দেওয়া, কোনো ধরনের রিকমেন্ডেশন ছিল কিনা। যদি কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে সেটা আপনি ফলো করবেন। যদি রিএন্ট্রি হয় তাহলে রিএন্ট্রি পারমিট নেবেন, অর আপনারা আপনার আব্বা আমাকে বলবেন দেশে কম থাকার জন্য। সেটাই, মানে তবে সেক্ষেত্রে আপনার কাছে আমাদের একটা পরামর্শই থাকবে, যেহেতু 10-11 মাস হয়ে গেছে, গ্রিন কার্ডটা আপনার আব্বা আম্মা যেহেতু আমেরিকার গ্রিন কার্ড পেয়েছে, এটা খুবই স্বপ্নের একটা বিষয়, এবং আপনি এখানে থাকেন, আপনিও চাইবেন আপনার বাবা মা এখানে থাকুক। সেক্ষেত্রে এই 1 বছর শেষ হওয়ার আগেই অন্তত তাকে নিয়ে আসেন, তারপরেও যদি আবার যাওয়া প্রয়োজন পড়ে রিএন্ট্রি করার জন্য সেটা করে নিয়ে আবার পাঠিয়ে দেন 2 বছর, তখন আরামে থাকতে পারবে। তাহলে আপনার দুদিকেই মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না, যে বিষয়টি সেটি হলো আর কি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার গ্রিন কার্ডের মেয়াদ আগামী 1 অক্টোবরে শেষ হইব। কতদিন আগে অ্যাপ্লাই করতে হবে এবং ফি কত দিতে হবে? আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটি? অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বিলায়েত হোসেন বিলাল। ধন্যবাদ আপনাকে। নাওয়াডেজ যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে লাস্ট 1 ইয়ার or 2 ইয়ারের মধ্যে, তাহলে আপনার সেকেন্ড টাইম ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। 6 মাস আগে তো আপনি অবশ্যই করতে পারেন, ইভেন আরো আগে আপনি করতে পারেন। কারো আপনার গ্রিন কার্ড, যেটা আপনি বলতেছিলেন যে আজকে বা ইন জেনারেলের মধ্যে যদি সুখবর কিছু থাকে, আগে গ্রিন কার্ড যদি আমরা কারো রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতাম, সামহাউ কারোটা 6 মাস লাগতো, কারোটা 1 বছর, কারোটা 8 মাস। কারো যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে নাওয়াডেজ ইভেন 10 দিন 12 দিন 2 সপ্তাহের মধ্যে আসে। সো আপনি 6 মান্থ আগে করতে পারেন উইদাউট কোনো প্রবলেম ছাড়াই। আপনি অবশ্যই 6 মাস আগে করেন। যদি কোনো কারণে আপনার ডিলে হয়ে যায়, তাহলে যেন আপনি অন টাইমে পান। সো আপনার যেদিন এক্সপায়ার হবে ওটা থেকে আপনার নতুন ডেট আসবে। সো চাইলে আপনি 6 মাস আগে করতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম নারায়ণ পাল, আমি ভার্জিনিয়া থেকে বলছি। জি, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2008-এ অ্যাপ্রুভ হয়েছে। এখনো পর্যন্ত কোনো বিষয় সংক্রান্ত কোনো কাগজপত্র পাই নাই। আপনার স্ট্যাটাসটা কি? স্ট্যাটাস আমার ভাই, জি, ছোট ভাই। ওকে, ঠিক আছে। ওকে, 2007 চলতেছে। জি, ধন্যবাদ দাদা আপনাকে, ভার্জিনিয়া থেকে আপনি কল করেছেন। 2007-এর এখন কাজ চলতেছে। সো ইনশাল্লাহ নেক্সট ইয়ারই আপনারটা হচ্ছে 2008 নেক্সট ইয়ারই হবে আশা করি। 7 কমপ্লিট হওয়ার পরে 8 শুরু হবে। 2008-এর পয়লা মার্চ চলে আসে অলরেডি। কিছু না, এটা ফাইনাল অ্যাকশন আছে জানুয়ারি। হয়তো এই বছরের লাস্টের মধ্যে আশা করি, হয়তো কোন মাস ওনাটা জানি না। সো আশা করি এই বছরের মধ্যে, নাহলে গ্যারান্টি আপনি নেক্সট ইয়ার হচ্ছে। সো সেটি গুড নিউজ আছে যে আশা করি আপনারটা এই বছরের লাস্টে খুব কাছাকাছি টাইম চলে আসে, এবং লাস্ট কয়েক মাস যাবত একটু ইমপ্রুভ হচ্ছে, খুব ইমপ্রুভ হচ্ছে। হ্যাঁ, গত এই এপ্রিল থেকে মে মাসের ভিসা বুলেটিন প্রায় 5 মাস এগিয়েছে F4 ক্যাটাগরির ক্ষেত্রে দেখা যায়। তো সুতরাং এটা আমরা আপনাকে বলে রাখি, ফাইনাল অ্যাকশন যেটা আছে 1 জানুয়ারি 2008, এটা অনেক। সুতরাং এখন আপনি বুঝে নেন, এবং ডেট ফর ফাইলিংটাও কিন্তু যথেষ্ট এগিয়েছে 1 জুন 2008। সুতরাং আপনার এখন ডিকিউটা কবে হয়েছে সেটা দেখে হয়তো বুঝতে পারবেন যে, তবে আমরা মনে করছি যে অনেক ধন্যবাদ। আমরা প্রশ্ন নেব না, তবে একটি প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, যে প্রশ্নটি যে যদি কেউ
মনে করি, যদিও এই প্রশ্নটি আপনি কিছুটা উত্তর আপনি দিয়েছিলেন যে যারা ট্যুরিস্ট ভিসায় বা স্টুডেন্ট ভিসায় এখানে আমেরিকায় আসে, সামহাও এখানে থাকতে চান, আবার ভালো লাগছে না, মনে হচ্ছে আমরা অন্য একটা দেশে যাই, বিশেষ করে আমরা ধরে নিই কানাডায় যদি যেতে চাই, তারা কি কানাডার ভিসাটা সহজে পাবে নাকি এক্ষেত্রে কোনো সমস্যা আছে, বা আপনাদের কাছ থেকে গেলে তারা কোনো সেবা পাবে কিনা, যদি এর আগে কিছুটা বলেছেন। ধন্যবাদ রানা ভাই আবার আপনাকে। এই জায়গায় হয়তো স্টুডেন্ট আসে অথবা আপনি ট্যুরিস্ট ভিসা বলছেন, ইদার অর সেম থিং। যদি কেউ চিন্তা করে যে আমি আসছি এই জায়গায় সামহাও হয়তো আমার কাগজপত্র হবে না, কারো হয়তো ইচ্ছা ছিল এই জায়গায় স্থায়ীভাবে থাকবেন, ইমিগ্রেশন পরিস্থিতির কারণে হয়তো উনি মাইন্ড চেঞ্জ করছে, উনি থাকবে না, হয়তো ওনার সেকেন্ড চয়েস হইতে পারে কানাডা। কানাডা ভিসা করা ইজি, যদি চাই আসতে পারেন কেউ, কানাডার ভিসা করে দিতে পারি। তাহলে যেটা হবে, ওকে আরেকটা কোশ্চেন থাকে এই জায়গায়, কেউ চিন্তা করে যে ভাই আমার তো ইউএস এর 5 বছর মাল্টিপল আছে, আমি কোনো দেশে যাব আবার চলে আসব, তাহলে আমার ভিসাটা অ্যাক্টিভ থাকবে, বাট 30 ডেজ কিন্তু আপনার দেশের বাইরে থাকতে হবে, নট 3 দিন, নট 7 দিন, নট 5 দিন, ঠিক আছে? অনেকে যদি এই চিন্তা করেন যে আমি পাশের দেশে চলে যাব, আইদার মেক্সিকো যাই ওর কানাডা যাই, আমি 1 সপ্তাহ বা 5 দিনের জন্য যাবো আবার চলে আসবো, না, মোর দেন 30 ডেজ দেশের ইউএস এর বাইরে আপনাকে থাকতে হবে, আবার 30 ডেজ পরে আপনি ইউএসএ ঢুকতে হবে। তো সেক্ষেত্রে কারো চয়েস করতে পারেন যদি চান এরকম, যাইদের স্টুডেন্ট হোক, ভিজিট ভিসা হোক, এনি রিজন হোক, যদি কানাডা ভিসা করা থাকে আপনি কানাডা 1 মাস থাকেন বা মোর দেন 1 মাস থাকেন, আবার এই দেশে এন্ট্রি করেন, অথবা দুইটাই আপনার মাথায় থাকতে পারে, যে জায়গায় যদি আপনি একটু সুইটেবল কিছু হয়ে যায়, সেটা কাগজপত্রের ব্যাপারে হোক, কোনো এক জায়গায় আপনি ফাইনাল ডেস্টিনেশন করতে পারেন। অনেক ধন্যবাদ এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমাদের হাতে সময় কম, জাস্ট 30 সেকেন্ডে একটি বিষয় সুখবর, যেহেতু আমরা বলছিলাম যে গ্রিন কার্ড রিনিউয়াল করতে আগে যথেষ্ট সময় লাগতো, এখন নাকি খুব কম, 8-10 দিন লাগে, ঠিক কিনা? ধন্যবাদ রানা ভাই। ইয়াস, যদি কারো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, আচ্ছা, লাস্ট 1-2 বছরের মধ্যে যদি কোনো রিজনে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে, আপনার তার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে না, সেই জন্য 5 স্টার। যদি কারো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া না থাকে, ওদের ইমেজ ক্যাপচার নাই সাম রিজনে, যদি না থাকে গ্রিন কার্ডের ক্ষেত্রে, যদি আপনার আবার গ্রিন কার্ড ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তাহলে একটু সময় লাগবে। আর মোস্ট অফ দ্য আমরা যেটা পাচ্ছি রাইট নাও, যেগুলো আমরা কাজ করে, দেখা যায় 10 দিন 12 দিনের মধ্যে কারো কারো গ্রিন কার্ড চলে আসতেছে, এবং অ্যাপ্লাই করা 2 দিনের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে, তোমার এটা রেডি, ওল মেইল ইট। তো তার মানে সবাই যে কথা বলে ট্রাম্প প্রশাসনের সময় এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে কাজ তো আরো ফাস্ট হচ্ছে। ওকে, সেক্টর কি, আপনি যদি পলিটিক্যাল অ্যাসাইলাম হয় সেটা কিন্তু আপনাকে দিতেছেন না, জিনিস আপনার গ্রিন কার্ড আছে, আপনি রিনিউয়ার জন্য দিচ্ছেন, আপনি অলরেডি গ্রিন কার্ড দাঁড়ি, আপনার রিনিউয়াল ওটা একটু ফাস্টার হচ্ছে। তো এটাও তো একটা ভালো খবর, এটাও একটা ভালো বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্যারালিগাল বেলায়েত হোসেন বেলাল। আপনার অনেক, যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, সময়ের দড়িতে বাঁধা, আমরা সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বেশ একটা বিষয় নিয়ে কথা বলেছেন, এবং যেটি নিয়ে আবার অনুষ্ঠান শেষ করতে চাইবো, যে আপনার শুভকামনা করে শেষ করতে চাইবো যে আটলান্টায় বা জর্জিয়াতে আপনি আপনার একটি নতুন অফিস ওপেন করছেন, আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আপনারও সাফল্য কামনা করছি, এবং আগামীতে আবার দেখা হবে সেই প্রত্যাশা জানিয়ে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনার প্রতি হৃদ্যতা কৃতজ্ঞতা প্রদর্শন করে অনুষ্ঠান শেষ করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, গ্রিন কার্ডধারীরা দীর্ঘ সময় দেশের বাইরে থাকলে আবার আমেরিকা আসতে পারবেন কিনা, এটা খুব সহজভাবেই আমরা আজকে আলোচনা করেছি, আপনাদের বেশগুলো প্রশ্নের উত্তর দিয়েছি। নিশ্চয়ই আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।